একদা এক ব্যক্তি এক 12 বনিতার প্রেমে পড়লে তার বন্ধু তাকে কঠিন ভাষায় তিরস্কার করল। এর উত্তরে ব্যক্তিটি হেলায় যে শব্দগুলো আওড়ালেন তা প্রবাদের চেয়েও জনপ্রিয় হয়ে যায়। উর্দুতে বলা যেই কথাগুলির বাংলা করলে দাঁড়ায়, প্রেমের উপরে জোর খাটে না, এ সেই আগুন, গালিব যা জ্বালালে জ্বলে না, নেভালে নেভে না। হেলায় ফেলায় বলা যার কথাগুলো প্রবাদ হওয়ার মতো শক্তি রাখে, ইতিহাস সেই ব্যক্তিটিকে মির্জা গালিব নামে স্মরণ করে। কোনো একজন কবি একা কোনো একটি ভাষায় প্রতিনিধিত্ব করেছেন ইতিহাসের পাতায়, এমন নজির বিরল। তবে মির্জা গালিব এখানে লাজবাব দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। উর্দু ভাষাকে পরিচয় করিয়ে দিয়ে গেছেন তার অভূতপূর্ব সব গজল শেরের সাথে, যার উপর ভিত্তি করেই ভবিষ্যতে উর্দু ভাষাতে জন্ম নিয়েছে অসংখ্য কবি, সাহিত্যিক, জগৎবিখ্যাত পণ্ডিত। জন্ম, ধর্ম, কর্ম ভারতবর্ষে হলেও মির্জা গালিবের পূর্বপুরুষদের ভিটে কিন্তু মোটেই ভারতবর্ষে ছিল না। জীবিকার নিমিত্তে বহু তুর্কি, মঙ্গল, আরব, আফগানদের আগমন ঘটেছিল এই ভারতবর্ষে। সে সূত্রেই সমরক্ষণ থেকে আগমন ঘটেছিল মির্জা গালিবের দাদা কাকান বেগের। তিনি এবং তার দুপুত্র আবদুল্লাহ বেগ খান, নাসরুল্লাহ বেগ খান সকলেই নানা রাজার সৈন্যবাহিনীতে চাকুরি জুটিয়ে নেন। 1797 সালের 17 ডিসেম্বর এই আবদুল্লাহ বেগ খানের ওরসেই আগ্রাতে জন্ম নেন ইতিহাস বিখ্যাত মির্জা গালিব। ইতিহাস তাকে মির্জা গালিব নামে চিনলেও তার আসল নাম মির্জা আসাদুল্লাহ বেগ। অষ্টাদশ শতাব্দীর অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের সৈনিক পেশা অত্যন্ত অনিশ্চিত ও বিপজ্জনক হয়ে পড়েছিল। 1802 সালে সেই সূত্রেই বিদ্রোহ দমন করতে যেয়ে মারা যান মির্জা গালিবের পিতা আবদুল্লাহ বেগ খান। ভাইয়ের মৃত্যুর পর তার পরিবারের দায়িত্ব নিয়েছিলেন নাসরুল্লাহ বেগ খান। চাচা নাসরুল্লাহ বেগের তত্ত্বাবধানেই বেড়ে উঠতে লাগলেন মির্জা গালিব। 1806 সালে চাচাও মৃত্যু পথযাত্রী হন। পিতা আবদুল্লাহ বেগ খান বিয়ে করেছিলেন তৎকালীন আগ্রার এক অভিজাত পরিবারে। সৈনিক জীবনের অনিশ্চয়তার কারণেই তিনি তার স্ত্রীকে আগ্রায় পিতার পরিবারেই অবস্থানের অনুমতি দিয়েছিলেন। মামার বাড়িতে গালিবের জন্ম এবং তুলনামূলকভাবে তিনি আরামদায়ক শৈশব কাটান, যা তার পিতা ও চাচার মৃত্যুর পরও বলবৎ ছিল। ইতিহাস যাকে উর্দুর মহারথী হিসেবে জানে, সে ব্যক্তিটি যে অসাধারণ কাব্য প্রতিভা নিয়ে জন্ম নিয়েছিলেন তা শুধু উর্দুর গণ্ডিতেই আবদ্ধ ছিল না। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে ফার্সি তখন সরকারি ভাষা। ঘটনাচক্রে আরবি ও ফার্সি ভাষায় দক্ষ আব্দুস সামাদ নামে এক জ্ঞানী ব্যক্তি আগ্রা সফর করেন। গালিব তার শিষ্যত্ব গ্রহণ করেন। আব্দুস সামাদ গালিবের মামার বাড়িতে 2 বছর অতিবাহিত করেন। তৎকালে গালিব ফার্সি ভাষায় দক্ষ হতে থাকেন। ফার্সি ভাষাকে নিজের প্রথম প্রেম আখ্যা দেয়া গালিব মাত্র 9 বছর বয়স থেকেই ফার্সিতে কবিতা লেখা শুরু করেন। এ সকল কিছুর মাঝেই 1810 সালের 8 আগস্ট 13 বছরের কম বয়সে গালিব নওয়াব ইলাহি বক্স খানের কন্যা উমরা বেগমকে বিয়ে করেন এবং বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই আগ্রা থেকে দিল্লিতে চলে আসেন এবং পরবর্তী জীবনের 5 দশক সে শহরেই অতিবাহিত করেন গালিব। দিল্লির পরিবেশ তার কবি খ্যাতি ছড়ানোর জন্য অনুকূল ছিল। মারুফ ছদ্মনামে কবিতা লেখা শুরু করলেন গালিব। শ্বশুরের প্রভাবের কারণে দিল্লির অভিজাত মহলের সাথে পরিচিত হতেও তাকে বেশ বেগ পেতে হয়নি। মোঘল ভারতে রাষ্ট্রভাষা ফার্সি হলেও উর্দু ভারতব্যাপী দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে খ্যাতি ও স্বীকৃতি লাভ করে। গালিব উর্দু ভাষায় ব্যুৎপত্তি অর্জন করে ফার্সি ভাষার পাশাপাশি উর্দু ভাষাতেও কবিতা ও গদ্য চর্চা শুরু করেন। 1837 সালে দিল্লির শেষ মুঘল সম্রাট আবু জাফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ যখন দিল্লির নামে মাত্র সম্রাট হিসেবে সিংহাসনে বসেন, তখন ভারতব্যাপী মুঘল সাম্রাজ্যের সূর্য অস্তগামী। এ পর্যায়ে সভাকবি নিযুক্ত হন মির্জা গালিব। সম্রাট তখন রাজ্য শাসনের পরিবর্তে কাব্যচর্চা এবং মুশায়রা করেই কাল কাটাতেন। বাদশাহ বাহাদুর শাহ জাফরের আনুকূল্য পাওয়ায় গালিব প্রথম জীবনে বেশ শৌখিন ছিলেন। এ পর্যায়ে আভিজাত্য তাকে গ্রাস করতে শুরু করে। অতিরিক্ত মদ্যপানে তিনি আসক্ত হয়ে পড়েন। তার এক অদ্ভুত বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়, তিনি লিখতেন সন্ধ্যাবেলা ও প্রচুর মদ্যপান করে নিতেন। হাতের কাছে থাকত সুতো, একটি লাইন লিখতেন আর সুতোয় একটি করে গিট দিতেন। এই গিট দিয়ে সুতো নিয়ে রাতে ঘুমাতে যেতেন এবং সকালে উঠে গিটগুলো খুলতেন। আরেকটি খারাপ অভ্যাস গালিবকে গ্রাস করতে থাকে, সেটি হচ্ছে জোয়ার নেশা।
এর কারণে ভয়ঙ্কর দৈন্যদশায় আপতিত হতে থাকেন মির্জা গালিব। কোম্পানির শাসন তখন মদ জুয়ার বিরুদ্ধে খড়গ হাতে নেমেছিল। জুয়ার জন্য মির্জা গালিবকে শুধুমাত্র জরিমানাতেই নয়, বরং বেশ কয়েকবার জেলের গণ্ডির সাথেও দেখা করতে হয়েছে। গালিব সারা জীবন ছিলেন রসিক প্রকৃতির মানুষ। নিজের অবর্ণনীয় দুর্দশা উড়িয়ে দিতেন রসিকতায়। দেশপ্রেমে বলিয়ান সম্রাট বাহাদুর শাহ 1857 সালে নেতৃত্ব দেন সিপাহী বিদ্রোহের। এ সময় গৃহবন্দী ছিলেন কবি। মোগল পরিবারের পতনের পর ইংরেজ সৈন্যরা তাকে লালকেল্লা থেকে ধরে নিয়ে গিয়ে হাজির করেন কর্নেল ব্রাউনের আদালতে। সবাই নিশ্চিত ছিল লালকেল্লার ঘনিষ্ঠ জন হিসেবে গালিবের হয়তো ফাঁসি হয়ে যাবে। কর্নেল ব্রাউন গালিবকে জিজ্ঞেস করলেন তিনি মুসলিম কিনা। গালিব জবাব দেন তিনি অর্ধেক মুসলমান। কর্নেল ব্রাউন অবাক এবং বিরক্তি নিয়ে প্রশ্ন করেন, এ আবার কেমন মুসলমান? গালিব জবাব দেন, আমি মদ্যপান করি, তবে শুকর খাই না। হেসে দিলেন দরবারের সবাই। মুক্তি পেলেন গালিব। সিপাহী বিদ্রোহ দেখে গেলেন নিজ চোখে, যার উপাখ্যান লেখলেন দাস্তাম্ভু নামক গ্রন্থে। দুনিয়ার সেই আদালত থেকে গালিব মুক্তি পেলেও জীবনে নেমে আসে অনেক বেশি দুর্গতি। এতদিন বাদশাহের আনুকূল্যে জীবন ধারণ করেছেন, কিন্তু সেই পথ বন্ধ। কিছুদিন কলকাতায় এসেও বসবাস করেন, কিন্তু স্বাস্থ্যের অবনতি হতে থাকে, দৃষ্টিশক্তি হ্রাস পেতে থাকে, দিনে দিনে ঋণে জর্জরিত হতে থাকেন। কিন্তু তার আত্মসম্মানবোধ তখনও প্রখর ছিল। ইংরেজ রাজকর্মচারীর অসম্মানের জন্য তিনি সদ্য প্রতিষ্ঠিত দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার প্রস্তাব পর্যন্ত ফিরিয়ে দেন। কথার জাদুকর গালিবের কাব্যালঙ্কার ও ছন্দ এতটাই উচ্চমার্গীয় ও দুর্বোধ্য ছিল যে জীবদ্দশাতেই তাকে পয়েট অব ননসেন্স উপাধি পেতে হয়। সমকালীন কবিরা তাকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠলে তিনি তাদের কবিতা দিয়েই উত্তর দিতেন। কবি গালিবের ভাষায়, আমি প্রশংসার কাঙ্গাল নই, পুরস্কারের জন্য ললায়িত নই। আমার কবিতার যদি কোনো অর্থও না থাকে, তা নিয়েও আমার তোয়াক্কা নেই। জানা যায় অদ্ভুতরে চরিত্রের এই মানুষটি সারা জীবন প্রচুর বই পড়লেও জীবনে কখনোই কোনো বই কিনেননি। সারা জীবন ভাড়া করা বই পড়েই অতিবাহিত করে দিয়েছেন। 1869 সালের 15 ফেব্রুয়ারি মহান এই কবি মৃত্যুবরণ করেন এবং তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারের কাছে দাফন করা হয়। মহান এই কবি জীবদ্দশাতেই নিজ সম্পর্কে মন্তব্য করে গিয়েছিলেন। তার মতে, তিনি বেঁচে থাকলে তার গুণকে কেউ স্বীকৃতি না দিলেও